রঘু জানালো, মামা 2 মাস ধরে খুব অসুস্থ। ঘুষঘুষে জ্বর, পেটে অসহ্য ব্যথা, সঙ্গে কাশি, বুকেও কফ জমেছে। গত 4 দিন ধরে রক্ত বমি করছে। কমলা জিজ্ঞেস করল, কাজে যায় না? চলতে ফিরতেই তো পারে না, কাজে যাবে কি করে? টোটো তো কবেই বেচে দিয়েছে। ডাক্তার দেখিয়েছে? ডাক্তার কি বলছে? হোমিওপ্যাথি করছিল, যেটুকু জমা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। রোজগার পাতি বন্ধ, ডাক্তার দেখাবার টাকা নেই। তাই মা বলল। চুপ করে যায় কিশোর রঘু। কি বলল তোর মা? মা বলল, তুমি যদি কিছু টাকা দাও তবে মামাকে ব্যারাকপুরের বড় হাসপাতালে দেখাবে, আর তুমি যদি একবার যেতে পারো। কমলা চুপ করে রইল। বিস্বাদ লাগছে সব কিছু। জীবন কত অনিশ্চিত। যে মুখ একদিন ভালোবাসার কথা জানাতো, সেই মুখই আবার খিস্তির ফোয়ারা উগরে দিত অনর্গল। আজ সেই মুখেই রক্ত উঠে আসছে। একেই কি কর্মা বলে? ভোলার শরীর স্বাস্থ্য তো ভালোই ছিল, কি করে এমন কঠিন রোগ বাঁধালো? মদই হয়তো কাল হয়েছে। কমলা রঘুকে বলল, রাত হয়েছে, তুই খেয়ে দে, শুয়ে পড়, কাল ভাবা যাবে। নিজে সারা রাত 2 চোখের পাতা এক করতে পারল না। এ কি দুর্বিপাক! সবে জীবনে একটু সুখের মুখ দেখছে, আবার দুর্যোগের ঘন ঘটা। কি করবে ও? টাকা পাঠাবে নাকি খালি হাতে ফেরত পাঠাবে রঘুকে? আহা, বড় আশা করে ছেলেটা তার কাছে সাহায্যের আশায় এসেছে। শেষ রাতে একটু চোখ দুটো জড়িয়ে এসেছিল। স্বপ্নে দেখল ভোলা খুব কাশছে। কাশির দমকে চোখ দুটো যেন ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে। ভোলা কথা বলতে পারছে না, অসহায়ভাবে হাত নেড়ে ডাকছে কমলাকে। ঘুমের চটকা ভেঙে চমকে উঠে বসল কমলা। সারা গা ঘামে ভিজে গেছে, কাঁধে পিঠে উদ্বেগজনিত যন্ত্রণা। এ কি ধর্মসংকট! অনেক ভেবে সিদ্ধান্ত নিল ও শ্যামনগরে যাবে। একবার নিজে সরেজমিনে দেখে আসা দরকার, ভোলা কতটা অসুস্থ। এসব টাকা পয়সা হাতানোর ফিকিরও তো হতে পারে। পরদিন সকালে যেই বাড়িতে জানালো ও অসুস্থ ভোলাকে দেখতে শ্যামনগরে যাবে, একটা ছোটখাটো ঝড় বয়ে গেল। দাদা বৌদি কেউই চায় না কমলা আবার ওই নরকে পা রাখুক। বৌদি বলল, নিমক হারাম ভোলার উচিত শাস্তি হয়েছে। ভগবান ওকে সাজা দিচ্ছেন। ওই রোগ ভোগের মধ্যে তোমার গিয়ে কাজ নেই ঠাকুরঝি। কমলা বলল, কিন্তু সে এখন অসুস্থ, এখন কি উচিত অনুচিত বিচার করা সাজে বৌদি? তাছাড়া তাকে দেখাশোনারও কেউ নেই। তাতে তোমার কি ভাই? তোমাকে যখন ঘাড় ধাক্কা দিয়েছিল তখন কি সে একবারও ভেবেছিল তোমার কি গতি হবে? তোমার দাদা ভালো মানুষ বলে তোমায় ঠাঁই দিয়েছে। এবার রেগে গেল কমলা। বৌদি, তুমি ভুলে যাচ্ছ বাবার বাড়িতে আমারও একটা অধিকার আছে, আর আমার খরচ আমি নিজেই চালাই পরিশ্রম করে। যাই হোক, তর্ক বিতর্ক থাক, একবার দেখেই আসি অসুস্থ মানুষটাকে। 12 বছর তার ঘর করেছি, আজ এমন দুঃসময় পাশে থাকবো না? দাদা বৌদির থেকেও বেশি বিরোধিতা করল বিলু। ভোলার প্রতি কমলার এই টান ওকে কষ্ট দিচ্ছে। বিলু অসুয়াবোধ করছে ভোলার প্রতি। এতগুলো দিন যে কোনো খোঁজ খবর রাখলো না, কমলা বাঁচলো না মরলো, তার প্রতি আবার কমলার কিসের কর্তব্য? বিলু শটান বলে দিল, রঘুর হাতে চিকিৎসার টাকা পাঠিয়ে দে, কিন্তু তোর যাওয়া হবে না, আমি তোকে যেতে দেব না। কমলা কাতর গলায় বলল, মানুষটা অসুস্থ বিলু, আমি একবার দেখেই চলে আসব। মানছি সে তার দায়িত্ব পালন করেনি, কিন্তু আমি কি করে একই ভুল করব বল? তোকে যদি আর আসতে না দেয়, ওই রোগ যদি ছোঁয়াচে হয়, তোর কিসের এত মায়া ওই বজ্জাত লোকটার প্রতি? নাকি এখনো ভালোবাসিস ওকে? বিলু, সেসব কিচ্ছু না। আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, তাই যাচ্ছি। ঠিক 2 দিন পরেই আমি ফিরে আসব। তুই আমাকে আটকাস না, আমাকে যেতে দে। তাহলে আমি তোর সঙ্গে যাব, তোকে একা ছাড়ব না। না বিলু, এ আমার একার লড়াই, তোকে এর মধ্যে টেনে নামাতে পারবো না। বেশ, জেনে রাখ, আমার মত নেই। তাও যদি তুই যেতে চাস যা, তুই কবেই বা আমার কথা শুনিস?
বিলু আর কিছু বলল না, গম্ভীর মুখে চলে গেল। এই বিলুকে ভয় পায় কমলা। বাইরে যতই আত্মনির্ভরতা দেখাক, অন্তরে বিলুর ওপর অনেকটা নির্ভর করে। তবু কর্তব্য কর্ম থেকে পিছু হটতে পারল কই কমলা। রঘুকে নিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে রওনা দিল কমলা। স্টেশনে ঢোকার মুখে দেখল বিলু দাঁড়িয়ে আছে। ওকে দেখে দুর্ভাবনার মেঘ অনেকটা কেটে গেল কমলার। কোনো কথা না বলে বিলু ট্রেনে টিকিট আর 20,000 টাকা কমলার হাতে তুলে দিল। ট্রেন যেই হুইসেল দিয়ে চলতে শুরু করলো, আর থাকতে না পেরে বিলু ট্রেনের সঙ্গে দৌড়তে দৌড়তে বলতে লাগলো, তুই আবার ফিরবি তো কমলা? আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। তুই কথা দে, তুই ফিরে আসবি। বাচ্চা ছেলের মতো কাঁদছে বিলু। কমলা ওর হাতটা ছুঁয়ে বলল, আমি তোর কাছে ফিরবো, শীঘ্রই ফিরবো। তুই কাঁদিস না, চিন্তা করিস না। তুই খুব খারাপ কমলা, খুব খারাপ। তুই কেন আমাকে ভালোবাসিস না? হাওয়ায় মিলিয়ে যায় বিলুর গলা। ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলল, বিলুর থেকে দূর, বহু দূর। কমলার একবার মনে হলো চেন টেনে নেমে যায়, ছুটে যায় বিলুর কাছে। কোথায় যাচ্ছে ও? একটা আলোকোজ্জ্বল পরিমণ্ডল থেকে আবার ছুটে চলেছে অন্ধকারাচ্ছন্ন নারকীয় পরিবেশে। ভুল করছে না তো? কেন যাচ্ছে? ভোলা তো ওকে কোনোদিন প্রাপ্য মর্যাদা দেয়নি। কিন্তু তবু ভোলা খুবই অসুস্থ। অসুস্থ মানুষের সঙ্গে বদলা নেওয়াটা কাপুরুষতা। মরণাপন্ন শোনার পরেও একবার দেখতে না গেলে নিজের কাছে কি জবাব দেবে? আয়নার সামনে কি করে দাঁড়াবে? অনুশোচনা হবে না? পাপবোধ যে পাষাণের থেকেও ভারী। মনে পড়ল একদিন চূড়ান্ত অপমানিত হয়ে মারধর খেয়ে ভোলার চৌখাট পেরিয়ে কপর্দকশূন্য অবস্থায় বিনা টিকিটে পাড়ি দিয়েছিল অজানা পথে। আজ ট্রেনে টিকিট কেটে টাকা গুছিয়ে এগিয়ে দিয়েছে পরম বন্ধু। এত পাওয়াও তার কপালে ছিল। ও তো আর একলা নয়। এই পাথে উনিও নিশ্চয়ই পারবে প্রতিকূলতাকে জয় করতে। দেখা যাক কি আছে সামনে। কমলার কাছের লোক ওকে ভুল বুঝলেও কমলা আসলে এখন দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের সমরাঙ্গনে। যে যুদ্ধের ফলাফলে কমলার কোনো হাত নেই, আগ্রহ নেই। কিন্তু দুর্ভাগ্যক্রমে অর্জুনের মতো ও এই রণভূমির একজন অন্যতম অংশীদার। ও এও জানে লড়াইটা সহজ হবে না, তবে ও প্রস্তুত। হার জিত যাই হোক, ন্যায়ের লড়াইটা ওকে লড়তেই হবে। যা হবে দেখা যাবে। বীর যোদ্ধা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যায় না, হার জিতের কথা ভাবে না। মা ফলেষু কদাচন, মা ভই কমলা, চড়ই বেতি চড়ই বেতি। শ্যামনগরের বাড়ি পৌঁছনোর আগেই পাড়ার মেয়ে বউরা এগিয়ে এসে জড়িয়ে ধরল কমলাকে। বহুদিনের অদর্শনের পর এই সমাদর বড় আন্তরিক। ওদের মুখেই কমলা জানতে পারল ভোলার যাপন চিত্র। মদ গাঁজা, মেয়ে মানুষ, সব রকম যথেচ্ছাচার করে কঠিন অসুখ বাঁধিয়েছে সে। পাড়ার লোকেরা অবধি ওর জ্বালায় অতিষ্ঠ। প্রতিবেশী স্বপ্না বলল, আমি জানতাম কমলা আসবে। স্বামীর অসুখ শুনেও একটাবার আসবে না এ হতেই পারে না। এবার দেখবে ভোলাদা সুস্থ হয়ে উঠবে। দাঁত থাকতে তো দাঁতের মর্ম বোঝেনি। সব শুনে গেল কমলা, কোনো উত্তর দিল না। বাড়ির সামনের দরমার বেড়া ঠেলে উঠোনে পা দিতেই ওর হাতে পোতা গাছেরা যেন দুহাত বাড়িয়ে অভ্যর্থনা জানালো। এই 1 বছর কোনো যত্ন ছাড়াই বেঁচে আছে জবা, আকন্দ, নীলকণ্ঠ, করবী। শুধু অজস্র ফুল ফুটে ভূমিতে ঝরে পড়ে যায়। দেবতার পায়ে আর তাদের আশ্রয় জোটে না। এখনো এ বাড়ির আনাচে কানাচে কমলার হাতের স্পর্শ ছড়িয়ে আছে। ওই যে তার রান্নাঘর, তাকে সাজিয়ে রাখা কৌটো কাউটি, হাঁড়ি কড়াই যেন খেলনা বাটি অব্যবহৃত অবহেলায় পড়ে আছে। কমলার মনে হচ্ছিল এই তো তার নিজের জায়গা। 12 বছর ধরে তিল তিল করে সাজিয়ে তোলা সোনার সংসার। কত শ্রম দেওয়া আছে এখানে, কিন্তু না, এখানে সে কর্তব্য পালনে এসেছে, সংসার সাজাতে না। দুর্বলতাকে ঝেড়ে ফেলে উঠোন পেরিয়ে শোবার ঘরে পা রাখল কমলা। যতটা ভেবেছিল তার থেকেও খারাপ অবস্থা ভোলার। বিছানায় একেবারে মিশে গেছে শীর্ণ কালিবর্ণ শরীরটা। হাড় কখানা গোনা যায়, এমনই প্রকট হয়ে আছে চামড়ার উপরে। ঢুকে যাওয়া গালে দীর্ঘদিন না কামানো কাঁচা পাকা দাড়ি, চোখের নিচে এক বিঘত কালি।
ঘুমিয়ে আছে ভোলা, মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। কি ছিল, কি হয়েছে, এত অবনতি চেহারার? মাথার কাছে টুলে এক বোতল জল আর মুড়ির প্যাকেট। ঘরের চারদিকে তাকিয়ে আতকে উঠল কমলা। ঘরদোর ভীষণই অপরিষ্কার। এখানে ওখানে গড়াচ্ছে বাংলা মদের বোতল, আধ খাওয়া দোকানে রুটি তড়কা, মাংসের হাড়। নোংরা জামা, লুঙ্গি, গামছা ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। ননদ খবর পেয়ে হাসি মুখে এসেছে। তাকে চেপে ধরল কমলা। এই কি রোগীর ঘর? এ তো ভাগাড়। এই যত্ন করেছ অসুস্থ দাদার? চুপসে গিয়েও রুখে দাঁড়ালো ননদ। আমার নিজের সংসার সামলে যেটুকু ভাত জল দিতে পেরেছি দিয়েছি। এসব কি আমার দেখার কথা? তুমি ছেড়ে চলে গেছো। তুমি তো কাছেই থাকো রুমা, সবটাই জানো। যখন তোমার দাদা নিত্যদিন অত্যাচার করে ঘর ছাড়া করলো আমাকে, কোনোদিন প্রতিবাদ করেছ? পাশে দাঁড়িয়েছ আমার? না, বরং ইন্ধন দিয়েছ। যাগ্গে, অনেক করেছ, এবার আমাকে বুঝতে দাও। কথা বলতে না পেরে মুখ বেঁকিয়ে বেরিয়ে গেল ননদ। আর এ মুখও হলো না। কিন্তু রঘু রয়ে গেল। মামি, কি করতে হবে আমাকে বলো, আমি করব। রঘুকে দিয়ে ডিটারজেন্ট, ফিনাইল, ডেটল, চাল ডাল আনাজ আনিয়ে সব জামা কাপড়, পর্দা, গামছা কাচতে দিল কমলা। খুলে দিল বন্ধ জানালা কপাট। ঝাটপাট দিয়ে ঘর মুছে মোটামুটি বাসযোগ্য করল ঘরটাকে। ইতিমধ্যে ঘুম ভেঙেছে ভোলার, কথা বলার মতো অবস্থায় নেই। কমলাকে দেখে চিনেছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কমলা যত্ন করে মুখটা মুছিয়ে দিয়ে বলল, কাঁদো কেন? ঠিক সেরে উঠবে তুমি, আমি বড় ডাক্তার দেখাবো। ভোলা দুর্বল শির ওঠা হাতটা বাড়িয়ে দিল। কমলা হাতটা চেপে ধরে আশ্বাসের স্পর্শ দিল। ভোলা অস্ফুটে বলল, লক্ষ্মীকে ঘর ছাড়া করেছি, পাপ করেছি, পাপ। প্রায়শ্চিত্ত করতে হবে না? ওসব এখন ভেবো না, তুমি আর একটু শো, আমাকে কাজ করতে দাও। ভোলার মাথা ধুয়ে গা মুছিয়ে দিল কমলা। ওকে জল মুড়ি খাইয়ে রান্নাঘর সাফ সুতরো করে ওরা রঘুর জন্য খিচুড়ি রাঁধতে বসলো। এত কাজ এখানে যে নিজের ভাগ্য, দুর্ভাগ্য, অতীত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার অবকাশই রইল না। ও ভেবে চলল কি করে একটা অসুস্থ মানুষকে একটু আরাম দেওয়া যায়। পরদিন বিছানার চাদর পাল্টাতে গিয়ে দুর্গন্ধে গা গুলিয়ে উঠল। কমলা বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করে ফেলল। কোমরে বেডশোর হয়েছে ভোলার। দীর্ঘদিন একভাবে শুয়ে পাশ না ফিরে দুটো ঘা হয়েছে। তৎক্ষণাৎ পাড়ার মোড় থেকে একজন ফার্মাসিস্টকে ডেকে এনে কমলা বেডশোর দুটো ড্রেসিং করালো। আয়া সেন্টার থেকে দুবেলার আয়াও বলে দিল। একা হাতে গুমুট পরিষ্কার করে পেরে উঠছিল না। 7 দিনের মধ্যে ঘরদোরের অবস্থার অনেক উন্নতি হলো। সব পয় পরিষ্কার, সাফসুত্র। কিন্তু ভোলা যে কে সেই, বিছানায় মিশে আছে, উঠে বসতেও পারে না। কাশি, জ্বর, হাঁপানি আছেই। বাড়িতেই ভিজিট দিয়ে বড় ডাক্তার আনালো কমলা। তিনি পরীক্ষা নিরীক্ষা করে খুশি হলেন না। দীর্ঘদিনের অনিয়মে পেপটিক আলসার, সঙ্গে ফুসফুসে টিবিও হয়েছে। এই রোগীকে বাড়িতে রেখে সারিয়ে তোলা যাবে না, হাসপাতালে ভর্তি করতে হবে, নয়তো বাঁচানো যাবে না। পরদিনই কমলা রঘুর সাহায্য নিয়ে ভোলাকে ব্যারাকপুরের বড় মহকুমা হাসপাতালে ভর্তি করে দিল। ফাঁকা বাড়িতে ফিরে আসার পর এতদিনে অবসর পেয়ে ও বিলুকে চিঠি লিখতে বসল। বিলু, তোকে কথা দিয়ে এসেছিলাম 2 দিনেই ফিরে আসব। অথচ দেখ, কোথা দিয়ে 10টা দিন ঝড়ের বেগে চলে গেল বুঝতেই পারলাম না। কথা তো দেওয়াই হয় না রাখার জন্য, তাই না? বিলু, ভোলার কি দুরাবস্থা চোখে দেখা যায় না। আমাকে হারিয়ে ওর সব হারিয়ে গেছে। আমাকেও অনেক কাঁদিয়েছে। আজ তো আমার হাসার পালা, কিন্তু কই, আমার তো হাসি আসছে না। আমিও ওর দুঃখে কাঁদছি। কেন জানিস? এক চাঁদনি রাতে এক পাগল আমার অস্থিরতা, কান্না, কামনা সব নিজে নীলকণ্ঠ হয়ে গ্রহণ করেছে হাসি মুখে। আমাকে দিয়েছে স্থিরতা, দৃঢ়তা, শক্তি, সাহস। ভোলা তো সেসব কিছুই পাইনি। অপরের দুরাবস্থা দেখে যেন কখনো মজা না পাই, অবজ্ঞা না করি, এ শিক্ষা তো আমি তোর কাছ থেকেই পেয়েছি। তুই যদি সেদিন আমাকে সাহায্য না করতি, তবে আমি কোথায় তলিয়ে যেতাম কে জানে। আজ মনে হয় ভাগ্যিস ভোলা আমাকে তাড়িয়ে দিয়েছিল, নয়তো পথের বাঁকে তোকে পেতাম কি জানি না। কবে ফিরতে পারবো, তবে দায়িত্ব মাঝপথে ছেড়ে ফিরবো না। ভোলাকে সুস্থ করে তবেই ফিরবো। তুই কিন্তু অপেক্ষা করবি, আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিস না,
সে আমার সইবে না। আমার কুটির শিল্প যেন বসে না যায়, সব তোর দায়িত্বে রইল, আমি ফিরব, শুধু তোর সুন্দরী কমলা। ভোলাকে হাসপাতালে ভর্তি করার পর কমলার হয়রানি আরও বেড়ে গেল। 2 বেলা ভিজিটিং আওয়ার্সে যাওয়া, সহজপাচ্য সেদ্ধ খাবার খাওয়ানো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা, পরীক্ষা নিরীক্ষার জন্য এক ওয়ার্ড থেকে অন্য বিভাগে নিয়ে যাওয়া ইত্যাদি নানাবিধ কাজ। সমস্ত দায়িত্বটা একা ওর ঘাড়ে এসে পড়ল। ভোলার বোন ভগ্নিপতি সব জেনেও একটা উকি পর্যন্ত মারতে এলো না। খুব ক্লান্ত বোধ করে কমলা, হতাশ লাগে, কিন্তু কিছু করার নেই। 2 বেলায় যেতে হয়, কারণ ভোলা কাতর স্বরে শুধু বলে, ও বেলা আসবে তো। এই অনুরোধ ফেলতে পারে না কমলা, মায়া হয়। যে ভোলা ওকে বাজা মুখ দেখাতে বারণ করেছিল, সেই এখন উন্মুখ হয়ে ওর প্রতীক্ষা করে 2 বেলা। কমলার দাদা বৌদি একদিন শ্যামনগরের বাড়িতে এসে দেখা করে গেছে। দাদা বোনকে সঙ্গে করে নিয়েই ফিরতে চেয়েছিল। এখানে একা এভাবে পড়ে আছিস, চিন্তা হয়। ভোলা তো এখন হাসপাতালে আছে, তুই মদনপুরে ফিরে চল। ওর আত্মীয় স্বজনরা যা পারে করবে, ওদের তো আপনার জন। দাদা, একবার দায়িত্ব নিয়েছি, ছেড়ে যাই কি করে বলো? আমিও হাঁপিয়ে উঠেছি। এত চাপ একার কাঁধে নেওয়া আমার ঠিক হয়নি। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন অর্ধেক কাজ করে ফিরি কি করে? কতদিন থাকবি? জানি না, কিচ্ছু জানি না। ভোলা সুস্থ হলেই ফিরে যাব, কিন্তু জানি না ও কতদিনে সেরে উঠবে। দীর্ঘশ্বাস ফেলে কমলা। 2 সপ্তাহে কি চেহারা করেছো ঠাকুরঝি? ওখানে তো আমি বলে বলে চান খাওয়া করাতাম, এখানে তো কেউ বলার নেই, দেখার নেই। বৌদি ফিরে যাওয়ার সময় 20,000 টাকা দিয়ে গেলেন, বিলু পাঠিয়েছে। টাকাটা দরকার ছিল কমলার। দেদার খরচা হচ্ছে ভোলার চিকিৎসায়। কমলা বলল, বিলু এলো না? ও আমার কাজকর্ম দেখছে, ও তো আমার চিঠির উত্তর দিল না। বৌদি বলল, জানি না ভাই, তোমার কি মতি গতি, হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছ। বিলু মাঝে মধ্যে আসে দলের কাজকর্ম দেখতে, খুব গম্ভীর থাকে আজকাল, কথাই বলে না। ওকে দুঃখ দিয়ে তুমি ঠিক করনি ঠাকুরঝি। কমলা বিলুকে এখানে আসতে বারণ করেছিল, তাই বিলুর অভিমান হয়েছে, সে এখানে আসবে না। কিন্তু চিঠির একটা উত্তর তো দিতে পারত। কমলা তো এখানে কোনো অন্যায় কাজ করতে আসেনি, একটা মরণাপন্ন লোককে ছেড়েও চলে যাবে। বিলু এটুকু বুঝলো না? এতই ঠুনকো ওর প্রেম। বিলু যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ত, কমলা ওকে সর্বতোভাবে সাহায্য করত, ভুল বুঝে দূরে সরে থাকতো না। ভোলার অবস্থার উন্নতি হচ্ছিল না। 12 দিন ভর্তি থাকার পর ডাক্তার বলল, ওনার লিভার সিরোসিসও হয়েছে। দীর্ঘদিনের অনিয়ম, মাত্রাতিরিক্ত মদ্যপান শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছে। এখন ভগবানই ভরসা। আপনি ওকে বাড়ি নিয়ে যান, আমি ছুটি লিখে দিয়েছি। অকুল পাথারে পড়ল কমলা। সে কি ডাক্তারবাবু, আমি বাড়িতে কি করে এই রোগীর দেখাশোনা করব? হাসপাতালে অন্তত স্যালাইন, অক্সিজেনটুকু পাবে। আপনি ওকে ভর্তি রাখুন। সরি, এই ডেঙ্গু সিজনে হাসপাতালে বেডের খুব ক্রাইসিস। ওনাকে ভর্তি রেখে একটা বেড অকুপাই করে রাখা যাবে না। আপনি ওকে বাড়িতে নিয়ে যান। ডাক্তার এক প্রকার জবাব দিয়ে দিল। খুব মন খারাপ নিয়ে ওয়ার্ডে এসে দেখল ভোলার খুব আনন্দ। সে বাড়ি ফিরতে উৎসুক, তার ভাঙাচোরা মুখে হাসি আর ধরে না, শিশুর মতো বায়না, আমার ছুটি হয়ে গেছে, বাড়ি যাব, বাড়ি নিয়ে চলো। ডাক্তারবাবু বলে গেছে আজকে আমার ছুটি, আমি ভালো হয়ে গেছি। চোখ ফেটে জল এলো কমলার। বাড়িতে এনে যথাসাধ্য সেবা করল কমলা। যা যা খেতে ভালোবাসে ভোলা সব একটু একটু করে দিল। বাড়ি ফিরতে এত উৎসাহ ছিল, কিন্তু বাড়ি ফিরে ভোলা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। গায়ে জ্বর সব সময়, জ্ঞান অজ্ঞানের দোলাচলে থাকে সে। হুঁশ ফিরলেই কমলাকে খোঁজে, মুখে বলতে পারে না, চোখ ঘুরিয়ে খোঁজে। পেচ্ছাপ বন্ধ হয়ে গেল। 3 দিনের মাথায় পেট ফুলে উঠল, খাওয়া বন্ধ। কমলা ঘোল, জল, দুধ কোনো ক্রমে খাওয়াতো। দিন রাত জেগে সেবা করল। ভোলার শেষ সময়ে ওর গায়ে যেন হাতির বল ভর করল। পাড়াপড়শিরা দেখে তাজ্জব হয়ে গেল। এমন সেবা সতীসাধ্যী সাবিত্রী ছাড়া আর কেউ করতে পারে না। শেষ 2 দিন কেবল গঙ্গানি ছাড়া ভোলার আর সব কিছু বন্ধ হয়ে গেল। কমলা শ্যামনগরে আসার 32 দিনের মাথায় মাঝ রাত্রিরে কমলার হাতের জল খেয়ে ভোলার গঙ্গানিটুকু থেমে গেল। ভোর অবধি একা মৃতদেহ আগলে পাথরের মতো বসে রইল কমলা। সকালে রঘু এসে সব দেখে ছুটে ডাক্তার ডেকে আনলো। ডাক্তার ডেথ সার্টিফিকেটে সই করলেন। পাড়া ঝেঁটিয়ে সবাই ভোলার বাড়ি ভিড় করে দেখতে এলো।
বড় অল্প বয়সে চলে গেল লোকটা। ভোলার বোন রুমা দাদা গো বলে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। কমলার চোখে জল নেই, ভেতরটা শুকনো খটখটে লাগছে। কেবল মনে পড়ছে ভোলার শেষ কথা, আমার ছুটি হয়ে গেছে, আমার ছুটি হয়ে গেছে, আমি বাড়ি যাব। মুখাগ্নি করল রঘু, দাউ দাউ করে জ্বলে উঠল ভোলার চিতা। গঙ্গার দিকে মুখ করে বসে রইল একলা কমলা। ভোলার মৃত্যুতে গভীর শোকে নিমজ্জিত হয়ে রইল কমলা। শুধু ভাবতে লাগলো, আর কি কিছু বাকি রয়ে গেল? ভোলাকে আরও কি কিছু সেবা করা যেত? সেদিন গভীর রাতে যখন শ্বাস উঠল, তখন ডাক্তার ডাকলে বা হাসপাতালে নিয়ে গেলে কি ভোলা আরও কিছুদিন বাঁচত? ও যে কঠিন দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছিল, তা পালনে কোনো গাফিলতি রয়ে গেল না তো? কর্তব্যে থেকে গেল না তো কোনো খামতি? পড়শিরা সদ্য বিধবার নিয়ম নীতি নিয়ে জ্ঞানগর্ভ নির্দেশ দিতে এসেছিল, তাদের পত্রপাঠ বিদায় করেছে কমলা। এক্ষেত্রে অবশ্য বলতেই হবে, ঢাল হয়ে দাঁড়িয়ে বৌদিকে ছদ্ম লৌকিকতা থেকে রক্ষা করেছে রুমা। আমার বৌদি ধান পড়বে, মেঝেতে শোবে, নাকি সরা পোড়া কাঁচকলা আতপ চাল খাবে, সেটা আমি বুঝব। বামুনের সঙ্গে কথা হয়ে গেছে আমাদের, তোমরা আগ বাড়িয়ে নিয়মকানুন শেখাতে এসো না বাপু। পড়শিরা অসন্তুষ্ট হয়ে চলে গেল। রুমার প্রতি কৃতজ্ঞ হল কমলা। যদিও ও সব আচারবিধি যথাসাধ্য পালন করছে, তবে সেসব সংস্কার বসে না, করছে বিষাদ ক্লিষ্ট হয়ে। ধান নয়, সাধারণ ছাপা শাড়ি করে ননদের রেঁধে দেওয়া হবিষ্যান্ন খেয়ে পড়ে থাকছে মেঝের শয্যায়। একদিন রঘু থাকছে মামিমার সঙ্গে। রঘু যেহেতু দাহকার্য করেছে, ওকে অনেক নিয়ম পালন করতে হচ্ছে। প্রাথমিক শোক কাটিয়ে ননদ নন্দাইয়ের ডাকে উঠে বসতেই হলো কমলাকে। ভোলার শ্রাদ্ধ হবে 11 দিনে। কমলার কাছে 1025 টাকা বেঁচে গেছিল, সেটা পুরোটাই ও রুমার হাতে তুলে দিল। শ্রাদ্ধ শান্তির কাজে যেন ত্রুটি না থাকে। এখানের পাট এবার চিরতরে উঠল। কুশ শয্যায় শুয়ে এসবই ভাবছিল কমলা। এখানকার শেষ সুতোটুকু ছিঁড়ে গেছে ভোলার মৃত্যুর সঙ্গে সঙ্গে। ঠিক তখনই রুমা এসে বলল, বৌদি, তোমার সঙ্গে কথা আছে। বলো রুমা। বলছি, তুমি তো এবার মদনপুরেই ফিরে যাবে, তাই না? কমলা আন্দাজ করতে পারছিল না রুমা কি বলতে চায়। ও সাবধানী গলায় বলল, কেন বলো তো? না, বলছি যে এই বাড়ির চাবিটা আমার কাছে দিয়ে যেও। রঘু এখানে থাকবে, পড়াশোনা করবে। এবার কমলা ধরতে পারল ননদের এই কদিনের ভালো ব্যবহারের কারণ। চালাকি করে বাপের বাড়ি দখল করতে চায়। রাগে মাথাটা দপদপ করতে লাগলো কমলার। যে মেয়ে মা দাদার মৃত্যুর সময় উকি মেরেও দেখতে আসেনি, আজ দাদার মৃত্যুর 10 দিন কাটতে না কাটতেই বাড়ির ভাগ নিতে ছুটে এসেছে। অন্যায়ের সঙ্গে আপোষ করল না কমলা। ও সাফ জানিয়ে দিল, তা কি করে হয় রুমা? এ আমার শ্বশুরের ভিটে বাড়ি, এটুকু ছাড়া আমার আর কি আছে? আর তোমার বাড়িতে তো ঘরের অভাব নেই। এই মতলব ছাড়ো। এই বাড়ির ভাগ নিতে হলে তোমাকে আইন আদালতে যেতে হবে, আমি অধিকার ছাড়ব না। মুখ কালো করে ফিরে গেল ননদ। রঘুকে জিজ্ঞেস করল কমলা, রঘু, তুই মামার বাড়িতে থেকে পড়াশোনা করতে চাস? না মামিমা, আমি একথা বলিনি। এসব মায়ের বুদ্ধি। আমি এখানে থাকতেই পারবো না, আমার ভয় করবে। কমলা রঘুর মাথায় হাত রেখে সস্নেহে বলল, রঘু, আমি এখানে বড় করে ফেব্রিকের বুটিক খুলব, আর তুই হবি সেখানকার সব থেকে বড় ম্যানেজার। কি যেন বলে? রঘু লাজুক হেসে বলে, সিইও। হ্যাঁ হ্যাঁ, সিইও। তুই এখন মন দিয়ে লেখাপড়া কর, আমি আছি তোর পাশে। ভোলার শ্রাদ্ধ শান্তি ভালোভাবে মিটে গেল। রুমা শ্রাদ্ধে নামমাত্র যোগদান করলেও তেজ করে না খেয়ে চলে গেল। কমলার দাদা বৌদি এলেও বিলু এলো না। এত পাহাড় প্রমাণ তার অভিমান। কমলা ভেবেছিল শ্রাদ্ধ শান্তি মিটলেই মদনপুরে রওনা হবে, কিন্তু রুমার কথাগুলো ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। তালা মেরে গেলেই রুমা তালা ভেঙে ঘরের দখল নেবে, এটা নিশ্চিত। কমলা উকিলের সঙ্গে যোগাযোগ করল। উকিল বুদ্ধি দিল, কোর্ট থেকে ইনস্ট্রাকশন জারি হলে কেউ বাড়ির ত্রিসীমানায় ঢুকতে পারবে না, তার জন্য কমপক্ষে 10 দিন তো লাগবেই। কমলা ভেঙে পড়ল। বিলুর সঙ্গে দেখা করার জন্য ও উতলা হয়ে আছে। এই আইনি পথে বিলুর সাহায্য ওর বড় প্রয়োজন। একটার পর একটা বাধা ওর আর বিলুর মধ্যে পাহাড় প্রমাণ দূরত্ব তৈরি করছে। জানা নেই ওরা আর কাছাকাছি আসতে পারবে কিনা।
ক্লান্ত শরীর, হতোদ্যম মন, তবু কমলা কোমর বেঁধে লাগলো বাড়ির মালিকানা নিজের নামে করার জন্য। কারণ ও জানে এবং মানে কর্তব্য আর অধিকার পরস্পর হাত ধরাধরি করে চলে। সব পথ শেষ হলো, আর বাকি নাই আর পথ চলিতে। তোমার আঙিনাটুকু পার হতে থেমে গেছি কতবার, চলিতে চলিতে। সমস্ত জট খুলে গেল অবশেষে। শ্যামনগরের বাড়ি নিজের নামে করার প্রস্তুতি পর্ব শেষ হলো। এবার মদনপুরে ফেরার দিন সমাগত। আর কোনো বাধা রইল না। সেবার অপমানিত হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে ঘর ছাড়া হতে বাধ্য হয়েছিল ভোলার বউ। আজ সগৌরবে প্রেমাস্পদের কাছে ফিরে চলেছে একজন জীবনযুদ্ধে জয়ী নারী, কমলা, যে স্বয়ং সিদ্ধা। পাড়ার মেয়ে বউরা দল বেঁধে বিদায় জানাতে এলো। সবাই এক বাক্যে স্বীকার করল, এমন গুণী মেয়ে সচরাচর দেখা যায় না। ভোলার অনেক ভাগ্যী শেষ সময় এমন নিপুণ সেবা পেয়েছে। কমলার হাতে বোনা গাছেরাও এবার মাথা দুলিয়ে সানন্দে বিদায় জানালো। রঘু রিকশা করে মামিমাকে স্টেশনে পৌঁছে দিয়ে ট্রেনে টিকিট কেটে তুলে দিল। মা দুর্গার মতো সসম্মানে ট্রেনে উঠে বসল কমলা। এক এক করে স্টেশন পার হয় ট্রেন, আর মিলনাকাঙ্ক্ষায় উদ্বেল হয়ে ওঠে কমলার হৃদয়। নিজেকে যেন মনে হচ্ছে অনাঘ্রাতা কুমারী। প্রিয় সন্দর্শনে আর তর সইছে না। বিলুর সঙ্গে দেখা হবে ভাবলেই ওর গাল রাঙা হয়ে উঠছে। বিরহাতুর বুকে ছলাৎ ছলাৎ শব্দ, শরীর জুড়ে বিদ্যুৎ তরঙ্গ। এ যেন দীর্ঘ খরার পর আকাশ জুড়ে কাজল কালো মেঘের ঘন ঘটা। মদনপুর স্টেশনে পৌঁছতেই ওর দলের মেয়েরা এগিয়ে এসে ম্যাডামকে আদর আহ্লাদে ভরিয়ে স্বাগত জানালো। বৌদির কাছে ওর কদর বেড়ে গেছে। মানুষ নিজে অবশ্য করণীয় কর্তব্য করতে না পারলেও যে পারে তা করতে, তাকে মর্যাদা দেয় আজও। কমলা যে অহেতুক ইগো বর্জন করে ভোলার মতো দুর্জন ব্যক্তিকেও মৃত্যুকালে যত্ন করে বৈতরণী পার করে দিয়ে এসেছে, এই পুণ্য কাজের খবর লোকমুখে মদনপুরেও প্রচারিত। তাই সবাই রাজরানীর মতো ভালোবাসায় শুভ কামনায় ভরিয়ে দিচ্ছে কমলাকে। এত আড়ম্বরতার মধ্যেও কমলার চোখ খুঁজে চলেছে বিশেষ একজনকে। এক ফাঁকে ভাইপোকে বলল, বিলুকে ডেকে আন দেখি। বিলু এলো বেশ রাত করে। তখন সবাই চলে গেছে। কমলা পূর্ণ চোখ মেলে দেখল ওর বিলুকে। বিলু খানিকটা রোগা হয়ে গেছে আর খানিকটা বিমর্ষও যেন, তবু কত সুন্দর। বিলু কি আর ভালোবাসে না কমলাকে? সে কি করে সরে এসেছে তার পূর্ব প্রতিশ্রুতি থেকে? কমলা বলল, বিলু, এই 2 মাস যে আমার কিভাবে কেটেছে তুই একটিবারও আমার খোঁজ নিলি না, অথচ প্রতি মুহূর্তে আমার তোকে মনে পড়েছে। তুই আমাকে ভুলে গেছিস? বিলু কৃত্রিম সম্মান দেখিয়ে বলল, তোকে ভুলে যাইনি, সম্ভব নয় সেটা, কিন্তু তোকে কিভাবে মনে রাখি বলতো? ভোলার বিধবা বউ, নাকি সেলাই শিল্পী, নাকি কর্তব্যপরায়ণা নারী? কমলা সবেগে বলল, আমি কমলা, বিলুর কমলা সুন্দরী? না, তুই অনেক বেশি যোগ্য, অনেক মানি মানুষ এখন। আমার সাধ্য কি তোর নাগাল পাওয়ার? আমি খুব সাধারণ রে। তুই যেখান থেকে যেখানে পৌঁছেছিস তা আমার ধরাছোঁয়ার বাইরে। বিলু, তুই বারণ করেছিলি, তাও আমি শ্যামনগরে গেছি, তাই তুই রাগ করেছিস? আমি কর্তব্যের টানে গেছি বিলু, ভালোবাসার টানে নয়। তাই বলে আমাকে দূরে সরিয়ে রাখিস না। আমি তোকে ভালোবাসি। ওটা ভালোবাসা নাকি কৃতজ্ঞতা সেটা ভালো করে ভেবে দেখ কমলা। আবার যদি কোনো কর্তব্যের ডাক আসে তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি, এ আমার সহ্য হবে না। আমি তো মানুষ, ভগবান না। আমি তোর সব দায়িত্ব নিতে যেমন রাজি, তেমনি আমার অধিকার বোধ যে কাজ করে তোর ওপরে। কমলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আর তোকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। কি গ্যারান্টি আছে তোর কথার? আবার তোর ননদ বা রঘু ডাকলে তুই ঠিক চলে যাবি? আমি এখানেই পড়ে থাকব, তোর স্মৃতি বুকে আগলে। কমলা দৃঢ় কণ্ঠে বলল, একদিন বৌদি আর তুই তোর মায়ের কাছে আমাকে যেতে বলেছিলি, আমি যাইনি। আজ একবার
ওনার কাছে আমাকে নিয়ে যাবি বিলু? কেন, কি বলবি মাকে? আমি বলবো, মা, তোমার আগামী বংশধরকে আমি বহন করছি আমার মধ্যে। এবার আমাকে রাখো ফেলো, তোমার মর্জি। কি কি বললি কমলা? এ কি সত্যি? কমলা দুকুল ছাপানো উচ্ছ্বাস নিয়ে রুদ্ধ গলায় বলল, হ্যাঁ বিলু, সত্যি সত্যি সত্যি। এর থেকে বেশি সত্যি আর কিছু হয় না। আমি বাজা নই, বরং আমি তো অতি উর্বর। আরে 12 বছরে ভোলা যা পারিনি তুই তা একদিনে পেরেছিস। আমি শরীর জুড়ে তার আসার সংকেত পাচ্ছি। সে আসছে বিলু, সে আসছে। আমি সম্পূর্ণ হতে চলেছি। এবার তুই আমাকে ছেড়ে চলে গেলেও আমি আমার ছোট্ট বিলুকে নিয়ে ঠিক বাঁচতে পারবো। সে আসছে, সেই খুশিতে মাতোয়ারা হয়ে আমি ভোলার মতো পাপিরও প্রাণপণ সেবা করেছি। আমি মনে করেছি এতে আমাদের সন্তানের কল্যাণ হবে। এতক্ষণ একটানা কথা বলে কমলা হাঁপাতে লাগলো। ওকে শান্ত হতে সময় দিল বিলু। এ সময় উত্তেজনা ক্ষতিকর। তারপর শান্ত গলায় বলল, চল মায়ের কাছে, আমরা কালই বিয়ে করব। আমার সন্তান তোর একার দায়িত্বে গচ্ছিত থাকবে কেন? না বিলু, আমার সময় চাই একটু। সন্তান পেটে এসেছে বলে বিয়ের পিঁড়িতে বসতে পারবো না এখনই। ভোলার শেষ সময়ের স্মৃতি এখনো দগদগ করছে আমার মনে। ওকে সম্পূর্ণ মুছে তবে তোর কাছে ফিরব। আমি তোকে ঠকাতে চাই না, একটু সময় দে আমাকে। মানে, তুই কি কালো সুচ মানবি টানবি বলে ভাবছিস নাকি? ধুর পাগল, ও সব কিছু না। মাসখানেকের মধ্যেই আমি আমার আগের বিয়ের সব খারাপ স্মৃতি মুছে তোর হয়ে যাব পুরোপুরি। বিলু ভাবছিল, এই হলো কমলা। এমনভাবে জীবনকে ভাবার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। লোক লজ্জা, নিন্দা, অপবাদ ওকে টলাতে পারে না। বিলুর প্রেমকে ও অবিনশ্বর রূপে গ্রহণ করে আরও আত্মপ্রত্যয়ী, আরও ব্যক্তিত্বময়ী হয়ে উঠেছে। এই কমলাকে সম্মান না করে পারা যায় না। এখন থেকে সারা জীবন এই রত্নকে সামলানোর দায়িত্ব বিলুর। তারপর আর কি? 1 মাস নয়, 3 মাস পর ওই দেখুন প্যান্ডেল ম্যারাপ বাঁধা হয়েছে কমলার বাড়ির উঠোনে। বিরূপাক্ষ ওয়েটস কমলা। বৌদি ধীরে ধীরে বিয়ের আসরে নিয়ে আসছে শালঙ্কারা কমলাকে। পরনে তার হাতে বোনা গাঢ় লাল স্বর্ণচড়ি। কমলার বেবি বাম্প বেশ ভালোই বোঝা যাচ্ছে। তাতে তার সৌন্দর্য কমেনি, বরং আসন্ন প্রসবার রূপ রং যেন ফেটে পড়ছে। মুখে নববধূর সলজ্জ হাসি। আর বিলু, দেখুন দেখি কাণ্ড। বিলু তো কমলার দলের মেয়েদের সঙ্গে গানের তালে তালে ফাটিয়ে নাচছে। তার ডান্সিং পার্টনার কে জানেন? বিশাখা। কি গান বাজছে? কি আবার? বিলুর প্রিয় গান। ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে রে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।